আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد وعلى صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরবার দিলাম আল্লাহ আমাদের পাক কষ্ট চালান জনাব রহমান কিনিয়া সারা বাংলাদেশের বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে নিয়ে তোমার শাহীদ রাহাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করে আমাদের সকল নেতা কবুলার মঞ্জুর করিনি। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন গতকাল অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তাকে কবুলার মঞ্জুর করিনি। আল্লাহ তার তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করিয়া তার কবরকে জান্নাতুল ফিরদাউস কানেকশন করে দিন। আল্লাহ তাকে শহীদ হিসাবে আপনি উচ্চ মাকাম দান করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ আল্লাহ অসুস্থ অবস্থা বিদেশের মাটির মধ্যে চিকিৎসা অবস্থা আছে। আল্লাহ মেহেরবানি করিয়া আজকের এই দোয়ার উসিলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেশ এবং জাতির জন্য আপনি কবুল মঞ্জুর করে দিন। আল্লাহ রাব্বুর রহমান কোকো বরণের কবরস্থানে শুয়ে আছে। মাবুদ মেহেরবানি করিয়া তাকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস কানেকশন করে দিন। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ দেশের অতন্ত্র প্রহরী গণতন্ত্রের অতন্ত্র প্রহরী এই দেশ এবং জাতির জন্য দেশের সার্বভৌমত্বের জন্য আল্লাহ দীর্ঘ 16 বছর পর্যন্ত বিদেশের মাটিতে থেকে আল্লাহ এই দেশ এবং জাতির খেদমত করেছেন। গণতান্ত্রিক আন্দোলন করে নিয়ে আল্লাহ এ পর্যন্ত দেশকে এবং জাতিকে এনেছেন। জুলাই এবং আগস্টের মধ্যে যে সমস্ত নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে এই দেশ এবং জাতির জন্য আপনি কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের সকল নেতা কর্মীকে আপনি কবুলার মঞ্জুর করে নিন। সবাইকে ন্যায় দান করে দিয়েন। এই দেশ এবং জাতির জন্য আপনি তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নিয়েন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين برحمتك الميت لا إله إلا الله محمد رسول الله করবেন সদস্য মণ্ডলী। ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে বিএনপির সদস্য ফর্ম নবায়নের শুভ আজকের সবার প্রধান অতিথি গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতা, যার নেতৃত্বে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদী শক্তি আজকে ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতি, নির্ভরতার প্রতি মানুষ বিশ্বাস করে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটি বাস্তবতা। এ পর্যায়ে সবিনয়ে অনুরোধ করছি আজকের সবার প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মেম্বারশিপ নবায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। আমরা একজন আমাদের দলের রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন। কেন? আমরা আমাদের যে মেম্বারশিপ, যেই দলের সাথে আমরা আছি, যেই দলের জন্য আমাদের বহু নেতাকর্মী, এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, বহু নেতাকর্মী, আপনারা যারা সামনে বসে আছেন, উপস্থিত আপনারা সহ আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা ৫৫,১২৬ বর্গ মাইলের মধ্যে হাজারো লক্ষ নেতাকর্মী বহু অবর্ণনীয় নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছেন, কিন্তু তাও আজকে তারা দলের সাথে আছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার কাছে আমি মনে করি জিনিসটাকে এভাবে দেখি, একটি ঝড় গিয়েছে, সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে, দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে। আমরা বিভিন্ন সময় বক্তব্য রাখি, যখন বক্তব্য রাখি আমরা দেশের বিভিন্ন সেক্টরের কথা বলি, প্রত্যেকটা সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। ডিটেইলে আমি গেলাম না। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদের শত শত হাজারের কাছাকাছি নেতাকর্মী আমাদের খুন হয়েছে, গুম হয়েছে। আমাদের বিএনপি সহ অন্যান্য আরো বিরোধী রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের সহ বহু বিরোধী দলের নেতাকর্মীদেরকে। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পেষিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। সেই ঝড় কেটে গিয়েছে। ঝড় কেটে যাওয়ার পরে যখন ঝড় হয়, প্রাকৃতিকভাবে যখন ঝড় হয়, ঝড়ে চলে যাওয়ার পরে লন্ডভন্ড শস্য খেতেই হোক, ঘর বাড়ি হোক, মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, রাজনৈতিক ভাবে অনেকজনকে হারিয়েছি, প্রাকৃতিকগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করবো। এখানে নজরুল ইসলাম খান সাহেব খুব সুন্দর একটি কথা বলেছেন, যে মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যে মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যে নেতাকর্মীগুলো, যে কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, মেম্বারশিপ নবায়ন করা, সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। কেন আমরা নতুন সদস্য পদ গ্রহণ করতে চাইছি না, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। নেতৃবৃন্দ, স্টেজে উপস্থিত নেতৃবৃন্দ ওনারা সুন্দরভাবে খুব সুন্দরভাবে বলেছেন এবং এর বিষয়টি আপনারাও জানেন। আমাদের এই প্রোগ্রামটি যেমন বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন,
আমি যখন সই করছিলাম, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যখন সই করছিলাম, খেয়াল করে দেখবেন, আপনারা ভিডিও করাই আছে, একটু রিওয়াইন্ড করলে দেখবেন প্রত্যেকটি মানুষ কিন্তু হাস্য উজ্জ্বল ছিলেন। অর্থাৎ যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয়, এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশের বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি দৃঢ়ভাবে এই যে ঝড়ের কথা বললাম, সহকর্মীবৃন্দ, ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাবো। জনগণের সমর্থন পাওয়ার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। নজরুল ইসলাম খান সাহেব একটি কথা বলেছেন যে সমর্থক থেকে কর্মী, শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে নেতা বানাতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেরকম মানুষ দরকার, সেইরকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। কাজেই সহকর্মীবৃন্দ, আজকে যেই কর্মসূচি আমরা শুরু করলাম, আমার সামনে আমি যেই নেতৃবৃন্দ থেকে দেখতে পাচ্ছি, এখানে আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন, এখানে আমাদের বিভিন্ন সাংগঠনিক সহ সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন। নেতৃবৃন্দ, আপনাদের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই কর্মসূচিটি বা এই সাংগঠনিক যে কর্মসূচি আমাদের নবায়ন, সদস্যপদ নবায়ন, এটি আমাদেরকে সাকসেসফুল করতে হবে। কাজেই আপনাদের দিকে দল তাকিয়ে আছে, এবং আপনারা থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম, জেলা, এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, তাদের মাধ্যমে অর্গানাইজ করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেভাবে আন্দোলনের সময়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন, আমাদের সেই বিভাগীয় সমাবেশগুলো, আমাদের বিভিন্ন সময় অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা সফল করেছিলেন, এই কর্মসূচিটি আপনারা সফল করবেন। এখানে আমাদের সম্মানিত সভাপতি বক্তব্যে একটি কথা বলেছেন যে গতবার যখন আমরা শুরু করেছিলাম, একটি বিষয় ওখানে ছিল। আমরা চাই সেই বিষয়টিকে, সেই দুর্বলতা থেকে এবার পাশ কাটিয়ে, সেই দুর্বলতাকে ওভারকাম করে আমরা আরো ভিতরে চলে যেতে চাই, অর্থাৎ আরো তৃণমূলের কাছে চলে যেতে চাই। যেই তৃণমূলকে আরো সংগঠিত করলে আমরা দলকে সংগঠিত করতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বক্তব্য বাড়াবো না, এখন বক্তব্য থেকে কথা হচ্ছে কাজ। এখন কাজ, আমাদের বিশাল কাজ আমাদের সামনে আছে। আসুন, যে উৎসাহ, যে উদ্যোগ, যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন, আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত, ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছুদিন পর পরই সদস্যপদ নবায়ন করার উচিত বলে আমরা মনে করেছি, এবং সেই জন্যই এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের যে নির্দেশ দিয়েছেন যে আপনারা সদস্যপদ নবায়ন করি, সেই নবায়নের কাজ শুরু হয়েছে। এই কাজটা মূলত কিন্তু দপ্তরের কাজ, দপ্তর এবং জেলাগুলোর যে দপ্তর আছে সব মিলিয়ে সবাই এই কাজটা করবে, অর্থাৎ যারা সদস্য আছেন তারাই তাদের সদস্যপদ আবার নবায়ন করবেন।
তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে আপনাদের যেটা করা উচিত হবে বলে মনে করি যে এখানে তো আলোচনা হচ্ছে, পরে আপনাদের অফিস থেকে, সেন্ট্রাল অফিস থেকে এই বইগুলো বিলি করা হবে। বইগুলো প্রত্যেকটা জেলায় যেতে হবে এবং প্রত্যেকটা জেলা থেকে আবার উপজেলায় যাবে, উপজেলা থেকে কিন্তু আবার ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে আবার ওয়ার্ডে যাবে। এটাকে নিশ্চিত করতে হবে আমাদের সাংগঠনিক যে টিম আছে, আমাদের সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, তাদেরকে এই কাজটাকে নিশ্চিত করতে হবে। এবং এটা যদি করা যায় তবে আমরা অল্প এক মাসের মধ্যে আমরা একেবারে তৃণমূলে পৌঁছে যেতে পারবো। কিন্তু এই বিষয়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তাকে ব্যাপক প্রচার দরকার হবে। যদি আমাদের যারা সদস্য তারা যদি না জানেন যে আপনার সদস্যপদ নবায়ন করা হচ্ছে, তাহলে তারা আগ্রহী হবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যদি শুনতে আপনাদের ভালো লাগবে না, এর আগে যেটা হয়েছে অতীতে, বিশেষ করে গতবার আমাদের যারা আগ্রহী এমপি পদপ্রার্থী তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন, বেশিরভাগ কিনে নিয়েছেন, ঠিক কিনা? এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা যেন সাংগঠনিক ভাবেই যায়। শুধুমাত্র আপনার আমাদের যারা এমপি পদপ্রার্থী তারাই যেন এটা না নিয়ে চলে যায়, এটা একটা বিষয় আছে যেটা আপনারা লক্ষ্য রাখতে হবে। আপনি যারা সাংগঠনিক সম্পাদক আছেন এবং দপ্তরের দায়িত্বে আমরা যারা আছি তাদেরকে রাখতে হবে। এই আমি যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে আমি মনে করি যে যথেষ্ট এই বিষয়গুলো কথা বলা হয়ে গেছে ইতিমধ্যে। আমি একটা জিনিস আপনাদেরকে যেটা বারবার বলতে চাই যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের প্রতিষ্ঠাতা রহমান সাহেবের জন্মদিবস পালন হলো, তাই না? এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিয়ে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না। দিস ক্যানট বি পলিটিক্স। দেখুন, রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। এবং সেখানে কত বড় ব্যাংক্রাফসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসা হচ্ছে। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন, এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় কাজটা তাকে উদ্যোগ নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ। এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, কিভাবে, আমার কাছে মনে হয় এই যে একটা প্রবণতা চালু হয়েছে। আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের আজকে যিনি এখানে প্রচার সম্পাদক আছেন, প্রত্যেকের নাম বলতে হবে, যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে। এটা কোনো অর্থ হয় না, অর্থহীন একটা ব্যাপার, সময় উৎক্ষেপণ করা ছাড়া আর কোনো কাজ নাই। তা এই জিনিসগুলো আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার, পলিটিক্যাল পার্টি তৈরি করা। এখানে অনেকগুলো ভালো কথা আছে, আমাদের একটা বড় কথা আপনাদের গতকাল চেয়ারম্যান সাহেব বলেছেন, আমি আবারও বলছি, আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থে একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কি কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কি কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের আরো সামনের যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা যেটা আমি আগে বলছি, এখনো বলছি, যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করবো, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী দলের মধ্যে নিয়ে আসতে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। ধন্যবাদ সকলকে। আমি বক্তব্য পারবো না আজকে, যেহেতু আমার সভাপতির দায়িত্ব পালন করছি, সেই জন্য মিল্লাত সাহেবকে একটা ধন্যবাদ অবশ্যই দেবো যে তিনি একটা উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করার চেষ্টা করেছেন। কোষাধ্যক্ষকে দায়িত্ব তো অনেক, পুরো টাকাই তাকে দিতে হবে, ব্যবস্থা করে আমাদের দলের, এটাই হওয়া উচিত। এখন কোষাধ্যক্ষ সাহেব এই পদে কিছু কাজ করেছেন, আমি আশা করি যে ভবিষ্যতে তিনি আরো কাজ করবেন, ইয়াং আছেন এবং সেটা ভালোভাবে করতে পারবেন।
আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, যে তিনি আজকে এত সময়ের মধ্যে এইটাকে একটা সময় দিয়েছেন, কারণ এটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সকলকে ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করছি সদস্য নবায়নের বিষয়টি। খুব গুরুত্বপূর্ণ যে সদস্য সংগ্রহ না, সদস্য নবায়ন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এই সিদ্ধান্তটা হয়েছে। এটার যদি অনুধাবন করেন আপনারা, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। গত 15-16টা বছর ধরে এই দলের শহীদ জিয়ার হাতে জন্ম, বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ এবং জনাব তারেক রহমানের হাতে দৃঢ় এই দলটির নেতা কর্মী সদস্য যারা, তারা এই দীর্ঘ সময় নানা অত্যাচার, নিপীড়ন, জুলুম, লোভ, লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধভাবে থেকেছে এবং আমাদের দলকে ক্রমান্বয়ে অধিক শক্তিশালী করেছে। এই দলের সদস্যদের মধ্যে সহস্রাধিক মানুষ খুন হয়েছে, 700-রও বেশি মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারারুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। আর সে কারণেই কর্মসূচি হল সদস্য পদ নবায়ন। অর্থাৎ যারা সদস্য ছিলেন, যারা আছেন, তাদের কাছে প্রথম যাওয়া, থ্যাংক ইউ, সালাম দিয়ে বলা, আপনারাই সেই মানুষ, আপনারাই সেই নেতা কর্মী যারা এই দলটাকে টিকিয়ে রেখেছে, যার জন্য আজকে আমরা নেতা, যার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ, যার জন্য আজকে আমরা জেল থেকে মুক্ত হয়েছি, যার জন্য আমরা আজকে সরকারের গুরুত্বপূর্ণ লোকরা আমাদেরকে খাতির করে। সেই আপনারা সেই মানুষদের কাছে প্রথম যাওয়া তার সদস্য পদ নবায়নের নামে। সেই সাথে আমি ঠিক প্রসঙ্গে থাকতে চাই, আমি এর বাইরে যাব না। যখন আমরা এই কথাটা বলতে যাব, তখন আমরা তাদেরকে বুঝে এই কথাটুকু শুধু বলবো যে দেখেন, একটা দলের সদস্য কয়জনই বা থাকে। আমরা জানি, সবাই আমরা জানি আমাদের দলের, আপনাদের এলাকার কয়জন সদস্য আছে। ওই কয়জন সদস্য দিয়ে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে না, পার্লামেন্টের মেম্বার তো দূরের কথা। কিন্তু এই কয়জন আরো বহু জনকে উদ্বুদ্ধ করে, আরো বহু জনকে সম্পৃক্ত করে বলেই আমরা এত ভোট পাই, এত সমর্থন। তাদেরকে একটা রাজনৈতিক দলের নেতা থাকে, কর্মী থাকে, সদস্য থাকে, সমর্থক থাকে, শুভানুধ্যায়ী। আমরা যখন কোনো দাবি নিয়ে মিছিল করি, সেই মিছিলে আমাদের নেতা কর্মীর বাদেও কিছু লোক থাকে। তারা কারা? যে কারণে মিছিলটা করছি, ওই কারণ যার আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। আর কিছু লোক বারান্দায় দাঁড়িয়ে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের হাত নাড়ায়, হাততালি দেয়, উৎসাহ দেয়। এরা আমার সমর্থক, শুভানুধ্যায়ী তারা, যারা হয়তো সেটাও পারে না, কিন্তু আমাদের জন্য দোয়া করে, আমাদের কল্যাণ কামনা করে, তার সন্তানকে হয়তো উদ্বৃত্ত করে যে এদের সঙ্গে কাজ করে। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হল শুভানুধ্যায়ী যারা, তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো।
এই কাজটা শুরু করতে যাচ্ছে না, সদস্য নবায়নের মাধ্যমে এই কাজটা বর্ণনা করতে পারে, তাদেরকে উদ্দীপ্ত করা। ভাবেন একবার, আমরা যদি বলি যে আমাদের 1 কোটি সদস্য আছে, এটা খুব দুর্ভাগ্যজনক। দেখেন, এইবার অন্তত সিদ্ধান্তটা হোক, ক্যাবিনেটে বাস্তবায়ন হবে। এই নবায়ন করতে যে অন্তত যে তালিকাটা হবে, এটা প্রতি থানায় থাকুক, প্রতি ইউনিয়নে থাকুক, প্রতি ওয়ার্ডে থাকুক এবং কেন্দ্রে থাকুক একটা ডাটাবেস, যেটা নাই আমাদের, থাকা দরকার। কারণ যে কোনো একটা সংসার চালাতে স্টক টেকিং লাগে, একটা রাষ্ট্র চালাতে স্টক টেকিং লাগে, একটা যুদ্ধ চালাতে স্টক টেকিং লাগে। এই স্টক টেকিংটা হবে আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে। আমি বিশ্বাস করি আপনারা সেই কাজটা করবেন। এক একজন সদস্য যদি আমরা উদ্দীপ্ত করতে পারি যে আপনারা প্রতিদিনই তো লোকজনের সঙ্গে কথা বলেন, পক্ষের লোক বিপক্ষের লোক সবার সঙ্গে কথা বলেন, প্রতি মাসে যদি একজন মানুষকে যদি আমাদের দলের প্রতি অনুরক্ত করতে পারে, সদস্য যদি না করতে পারেন অন্তত সমর্থক বানান, সমর্থক না হলে অন্তত সমানুধ্যায়ী বানান। 1 কোটি হলে 1 মাসে আরো 1 কোটি বাড়বে, তার মধ্যে পিছলা যাবে কিছু থাকবে, হয়তো যদি ধরেন 10 লাখও থাকে, এর পরের মাসে আরো 10 লাখ, এরকম করে আমাদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। এটাকে উল্টা পিরামিড বলি আমরা। একটা পিরামিডের যেমন মাথার দিকে জীবন থাকে, নিচের দিকে বড়, উল্টা পিরামিড। একা আপনার আর 2 জন লোক, সারা বছরে আর 5 জন লোককে আমাদের দলের ওই 5 জন আর 2-3 জন লোক, এইভাবে যদি করা যায় তাহলে আমাদের এই দলের বিস্তৃতি হবে। আর কেমন লোকদেরকে করা দরকার এটা আমাদের সহকর্মীরা বলেছেন, সেরকম লোকদেরকে করতে হবে। এমন লোকদেরকে দলে আনা যাবে না যাদেরকে নিয়ে আসলে আমাদের বদনাম হয়। আপাতত সেটা লাভজনক মনে হতে পারে, কিন্তু সেদিকে আমাদের এই আলোচনা আরো বিস্তারিত হবে যখন আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করব, তখন আমরা বিস্তারিত। কিন্তু আপাতত যে কাজ সেটা হলো, যারা আমাদের সঙ্গে এত বছর কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে অনুরোধ করা যে আপনারাই আসল, আপনারাই মূল, আপনারাই প্রধান, আপনারাই এই দলটাকে আরো শক্তিশালী করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা করুন। এই অনুরোধটা তাদের কাছে জানান। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই সময় বাংলাদেশের প্রতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে, তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এবং আমরা কয়েকজনের বক্তব্য কালকে শুনেছি যে মোটর সাইকেলের বহর এখন অনেক লম্বা হয় গ্রামে গেলে, এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল। তো সুতরাং আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য এবং সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে। এই ঐক্য এবং এই মনোভাব এবং মানুষের এই আকাঙ্ক্ষা আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য আমরা সদস্য নবায়নের মধ্য দিয়ে আমাদের টার্গেট প্রায় আমরা হিসাব করে দেখছি রাফলি হয়তো 1 কোটিরও অধিক আমাদের সদস্য সংখ্যা হবে, যার মধ্য দিয়ে আমাদের রশিদুজ্জামান মিল্লাত সাহেব ট্রেজারার তো ওই অঙ্কের হিসাবটা বলেছেন যে দলের একটা বিশাল ফান্ড মধ্যে দিয়ে আসবে। এবং ওই এটা আমি একটা দলের নাম বলবো না, তারা কিন্তু ওই চাঁদা সংগ্রহ করে দাওয়াত দিতে দিয়ে, তাতে করে তো 2টা কাজ হয়। একটা হলে যে সে দলের কথা বলে আসলো, দ্বিতীয় হলে যে দলের পক্ষে 2 আনা 4 আনা হলেও তারা কন্ট্রিবিউশন নিয়ে আসলো। এটা একটা বিশাল প্রচারণাও বটে মাঠ পর্যায়ে।
আমরা যখন সদস্য নবায়ন করতে যাব তৃণমূল পর্যায়ে, তখন সে উৎসাহে ফর্মটা পূরণ করবে এবং দলের জন্য কিছু অবদানও রাখবে। সেটা দুইটা কাজের মধ্য দিয়ে আগামী নির্বাচনে দুই একটা কথাও তাকে বলা যাবে এবং ফেসিবাদ বিরোধী বিভিন্ন রকমের যে বক্তব্য শ্বেতপত্র প্রকাশ হয়েছে, আমি একটা লাইন এখানে সংযুক্ত করি। আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে, যারা আমার সামনে আছেন সবাই অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ, নিজ নিজ উদ্যোগে সেই শ্বেতপত্রটা সংগ্রহ করবেন। ওয়েবসাইটে পাওয়া যায়, অনেক লম্বা। এই দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব যেটা দিয়েছেন কেয়ারটেকার সরকারের প্রধানকে, সেই শ্বেতপত্রটা আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমরা এটার উপর কাজ করছি, সামারি আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা তৃণমূলে যাবেন, সবাইকে অতীত ফেসিবাদের সীমাহীন পর্বত সমান দুর্নীতির খতিয়ানটা আপনারা কিছু কিছু তাদেরকে জানাবেন, যে পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সামনে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এবং ভবিষ্যৎ সরকারে গেলে আমাদের যে সংস্কার কর্মসূচি, সেটা আমরা 31 দফার মধ্যে বিবৃত করেছি। এটা নিয়ে আপনারা জনগণের কাছে গিয়েছেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে আপনাদেরকে যেতেই হবে, আরো গভীরে যেতে হবে। আপনারা কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন, তারপরে বিভাগীয় পর্যায়ে গিয়েছেন, জেলা পর্যায়ে গিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন। আপনারা তাদের মধ্য দিয়ে গ্রামীণ পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করে সেই 31 দফার কর্মসূচিটা অবশ্যই আপনারা ছড়িয়ে দিবেন এবং মানুষের মধ্যে সেটা রীতিমতো আলাপ আলোচনা হইতে থাকতে হবে, অন ইয়ার থাকতে হবে 31 দফাটা কি এবং কখন দেয়া হয়েছে, কি উদ্দেশ্যে দেয়া হয়েছে। সেই হিসাবে আমরা আমাদের পজিটিভ রাজনীতিটা করলাম, কিন্তু আওয়ামী দুঃশাসনের শ্বেতপত্রের যে খতিয়ান, সেটাও আমরা পাশাপাশি তাদেরকে জানাতে দিতে হবে এই সদস্য নবায়ন প্রোগ্রামের মধ্য দিয়ে। তাহলে দুইটা হবে, একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পজিটিভ ভাবে আমরা কিভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাবো সেটা, এবং দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ কিভাবে নেগেটিভলি রাষ্ট্রকে পিছনে সরিয়ে নিয়ে গিয়েছিল সেটা। দুইটাই পাশাপাশি দিতে হবে। সুতরাং আমরা এই কর্মসূচিটাকে একটা দলীয় জাতীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করি। শুধুমাত্র মিলাদ সাহেবের ফান্ড কালেকশনের জন্য নবায়ন যেন আমরা না করি, আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসনামলের যে শ্বেতপত্র, সেটার যেমন পাবলিসিটি করব, প্রচার করব, পজিটিভলি 31 দফাটাও আমরা সামনে নিয়ে যাব এবং আমাদের দলের সমস্ত নেতা কর্মীকে এইভাবে আমাদের একটা মেসেজ দিতে হবে যে আগামীর বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে মিল রেখে চলতে হবে। আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট, তাদের শহীদের আকাঙ্ক্ষা, ইচ্ছাকে, অভিপ্রায়কে পূরণ করতে হবে। দেখেছি আমাদের ছাত্র যেমন বিশ্ববিদ্যালয় থেকে, ওনাকে দেখেই আমরা রাজনীতি করার জন্য অনুপ্রাণিত হয়েছি। প্রথম দর্শনে ওনার কথায়, ওনার ত্যাগে, ওনার রক্ত যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছে, সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির রাজনীতি এই দেশের মাটিতে প্রতীত হয়ে গিয়েছে। একজন রাষ্ট্রপ্রধান মাথায় আঘাতপ্রাপ্ত হলেও কাউকে একটি লাঠিচার্জ করার জন্য অনুমতি দেয় নাই ছাত্র। তিনি প্রকৃত রাজনীতিবিদ ছিলেন। আমরা তাকে সমরনায়ক হিসেবে তার আগে চিনতাম, কিন্তু যখন তিনি সমরনায়ক হিসেবে রাজনীতিবিদের টার্ন হলেন, তখন আমরা এমন এক রাজনীতিবিদকে দেখলাম যিনি বাংলাদেশের রাজনীতির মানচিত্রই পাল্টে দিলেন। সারা বাংলাদেশের সমস্ত মানুষকে একটি জাতীয়তা এবং নাগরিকত্বের মধ্যে নিয়ে আসলেন এবং সেটা নিয়েই কিন্তু আজ পর্যন্ত আমরা বেঁচে আছি। আজকে সংস্কার কমিশনের রিপোর্ট আমি হালকা ভাবে যেটুকু দেখেছি, যে জাতীয়তা এবং নাগরিকত্বকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করছে। অবশ্য আমাদের সাথে আলাপ আলোচনা হবে, তখন আমরা বোঝানোর চেষ্টা করবো যে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি দুইটা দুইভাবে বলা হলো, কিন্তু তার গোড়া হচ্ছে জাতীয়তা। সেটা বুঝে ওই বাংলাদেশি জাতীয়তাকে আমাদেরকে আত্মস্থ করতে হবে, সংবিধান ওভাবেই রাখতে হবে।
আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আশা করি অসুবিধা হবে না। এই সমন্বয়ের রাজনীতি হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এটা এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলে সদস্য হওয়ার জন্য আলাদা কোনো নাম, বর্ণ, গোত্র, ধর্ম, সম্প্রদায় কিছুই লাগে না। শুধু বাংলাদেশের সিটিজেন হলেই হয়, নাগরিক হলেই হয়, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বসবাস করলেই হয়। কিন্তু অনেক রাজনৈতিক দলের মধ্যে সদস্য হওয়ার আগে বিভিন্ন রকমের অনেক রকমের শর্ত থাকতে পারে না। এটা হচ্ছে এমন একটা, আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আমি নাম নেব না, এখানে নেওয়া উচিত হবে না, কবি, বিদ্বান ছিলেন, বিজ্ঞ ছিলেন, 1979 সালের কথা বলছি। উনি যখন আমাদেরকে বলতেন অনেকটা প্রশিক্ষণের, যে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি হচ্ছে সমন্বয়ের রাজনীতি। আমাদেরকে বলতেন, তোমরা জেনে রাখো, আমরা যখন এই গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র লিখি তখন আমরা এমন সব শব্দ প্রয়োগ করেছি যাতে বাংলাদেশের কোন নাগরিকের বাইরে না থাকতে পারে। সেই সমন্বয়ের রাজনীতির মধ্যে আপনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, মোরগ যেই হন, অথবা অন্যান্য রেসে ভুক্ত হন, শুধুমাত্র অন্য ভাষাভাষী, যে ভাষাভাষী, আমাদের রেসের অনেক রকমের ভাষা আছে, যেমন ভাষাভিত্তিক এরা জাতীয়তা করতে চেয়েছিল, যেটা ভুল। তো সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত এই ভূমির মধ্যে যারা বাস করে, সেই সমন্বয় রাজনীতি, এবং এই রাজনীতির মধ্যে তিনি নিয়ে এসেছিলেন গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, এবং এর মধ্য দিয়ে সবকিছু বাংলাদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে। তো সুতরাং এই রাজনীতি করার মধ্যে অহংকার আছে। এই রাজনীতি করার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গৌরববোধ করতাম। আমরা বলতাম যে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি। এখনো আমরা বলি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি, যার নেতৃত্ব, যার সাহসিকতা, যার স্বাধীনতার ঘোষণা, যার সততা, যার ধর্মপরায়ণতা, যার রাষ্ট্র পরিচালনা এবং বৈদেশিক নীতি, সবকিছু মিলিয়ে বাংলাদেশে অনন্য আজ পর্যন্ত সেটা উদাহরণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরেও আওয়ামী লীগ সহ অনেক বিরোধী সহ কেউই তার প্রশংসা ছাড়া একটি শব্দ উদাহরণ আজ পর্যন্ত। তবে বিগত স্বৈরাচার সংসদে কিছু অপসংস্কৃতির জন্ম দিয়েছেন, যার মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেউ কেউ দৃষ্টতাপূর্ণভাবে রাজাকার বলারও দৃষ্টতা প্রদর্শন করেছিলেন। সেটার জবাব অবশ্য তারাই পেয়েছে। সুতরাং আমরা ওই সমস্ত শব্দ চয়ন করবো না। কোন রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে আমরা নেগেটিভ শব্দ চয়ন করলে সেটা বিপরীতে কিন্তু আমাদেরকে সমালোচনা করার একটা সুযোগ করে দেয়। সুতরাং যারা বুদ্ধিমান, যারা বিদ্বান, তারা ওভাবে কথা বলবেন যাতে আমাদেরকে সমালোচনা করার সুযোগ যেন আমরা তাদের হাতে তুলে না দেই। আমি বক্তব্য রাখবো না। আমার মাননীয় মহাসচিব আমাকে বলছিলেন যে আমরা করছি একটা অনুষ্ঠান, এখানের সাথে সম্পর্কিত বক্তব্য খুব বেশি আমরা দিতে চাই না লম্বা। তো যেহেতু মাইক খাবে, কিছু না বললেও নয়, সেই জন্য আমি আপনাদের সামনে কিছু জিনিস স্মরণ করিয়ে দিলাম, কারণ এগুলো আমরা সবাই জানি, শুধু স্মরণ করিয়ে দেওয়া মাঝে মধ্যে। আমরা সামারি হিসাবে বলতে পারি, এই সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, 31 দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। দ্বিতীয়ত, তাদের কাছে আমরা বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মতো করে সেটা মানুষের সামনে দেবেন। তাহলে আমাদের প্লাস এবং ফেসিবাদের মাইনাস দিকটা আপনারা উন্মোচন করবেন। আর সামনের দিকে আমাদের দলে যাতে অনুপ্রাণিত হয়, বিশেষ করে এখানে যদি ছাত্র নেতৃবৃন্দ থাকে, আমি অনুরোধ করব যারা মেধাবী ছাত্র তাদেরকে দলের সদস্য হিসেবে নিয়ে আসার জন্য যথেষ্ট শ্রম দিবেন। আগামী দিনে তারাই আপনাদের দলের, সংসদের এবং রাজনীতির ধারক হবে। একজন মেধাবী ছাত্র যে ক্লাসের ফার্স্ট, সেকেন্ড বয়, থার্ড বয়,
তাদেরকে যদি আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন, সেই আপনাদের এই দলকে অনেক দূরে গিয়ে নিয়ে এবং একবার ছাত্র রাজনীতিতে অন্তর্ভুক্ত হলে ছাত্র রাজনীতির ইমোশন, আবেগ আলাদা, মৃত্যু পর্যন্ত সেটা ধারণ। আমি অনুরোধ করবো আমাদের জাতীয় দলের ছাত্র দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন এবং যারা ছাত্র দলের এখানে বিভিন্ন সময় সভাপতি সেক্রেটারি হিসেবে আছেন, আমার সামনে আছেন, আপনারা মনোযোগী হবেন যাতে মেধাবী নেতৃত্ব, প্রতিভাবান নেতৃত্ব তৈরির জন্য আমরা এই কাজটা করি। কারণ আমাদের উপরের দিকে এখন প্রায় মেধা শূন্যতায় আমরা ভুগছি। আমি এটা স্বীকার করছি যে আমরা যখন কাজ করি তখন আমরা 10টা লোক ঠিক মতো পাই না যাদেরকে দিয়ে আমরা কাজ করাবো। দয়া করে আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন। 100টা সাধারণ মানুষের কাছে অবশ্যই যাবেন আপনারা, কিন্তু একজন মেধাবীর কাছে সেই পরিশ্রমটা আপনারা দিবেন যেটা 100 জনের পিছনে দিচ্ছে। কারণ ওই একজন আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনে অনেক দূর। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুয়েট এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান, তাদেরকে আপনারা ক্লাস 10 ইন্টারমিডিয়েট এবং ফার্স্ট ইয়ার থেকে আপনারা রিক্রুট করেন। তারা অনুগ্রহ করে নীরবতা পালন করতে, মানে আপনারা শোনা যায় না, প্লিজ প্লিজ। জনাব নজরুল ইসলাম খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জনাব সালাউদ্দিন আহমেদ, আজকে বিশেষ কন্ট্রিবিউশনের কারণে আজকে এই প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দেশের কোষাধ্যক্ষ স্থায়ী প্রতিষ্ঠা সহ এখানে আমাদের সবাইকে এদেশের এক গণধর্মা শহীদ রাষ্ট্রপতি মাত্রা কামনা করে এবং এদেশের বারবার হারিয়ে যাওয়া গণতন্ত্রের ছোট্ট বক্তব্য দাবি। যেহেতু গতকাল শহীদ রাষ্ট্রপতি আমাদের 89তম জন্মদিন গেছে, আজকে সদস্য পদ নবায়ন অনুষ্ঠানের এই যে পদ্ধতি, আমি মনে করি অত্যন্ত সম্ভব। কারণ আমরা একজন সদস্য দেখতে চাই, একজন সদস্য যিনি হবেন বিএনপি, তিনি কোন কোন বোর্ড, কোন কোন বিষয়গুলো। ভাই আপনাদেরকে একবার মহাসচিব অনুরোধ করলেন, আপনারা যদি নিরন্তর এইভাবে যদি কথা বলে যান তাহলে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাবো, বিক্ষিপ্ত হয়ে যাবো আমরা কথা বলতে। প্লিজ আমি অনুরোধ করছি আপনারা একটু চোখ থাকবেন। যে কথাটা আমি বলছিলাম যে সেই কোন বোধের মানুষগুলো এখানে, এটা অবশ্য যদিও যারা সদস্য আছেন তাদের নয়, কিন্তু নিশ্চয়ই এরপরে হয়তো আবার নতুন সদস্যর জন্য অভিযান চালানো হবে, নিউ মেম্বারশিপ ড্রাইভ দেওয়া হবে। তারা আমি কিন্তু দুদিনে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে অনেকগুলো বিষয়ের সন্ধান পেয়েছি এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে এটাই হচ্ছে রাজনীতি। এটাই যদি আমরা বারবার তুলে ধরতে পারি তাহলে আমরা আমাদের সত্যিকার অর্থে বিএনপি করার সন্ধান আমরা করতে পারব। বন্ধুরা আমার, আমরা অনেক বিষয় বলি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদান সম্পর্কে বলি, আমরা খাল কাটা বলি, শিক্ষা বিপ্লব বলি, আমরা নিরক্ষরতা অভিযান বলি, গণশিক্ষা বলি, নানাবিধ সাত বলি, সবকিছু বলি। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সবথেকে জরুরি যে বিষয়টি সেটা হচ্ছে তার ইন্টিগ্রিটির মানে বিষয়গুলি যেটা বেশি বেশি করে তুলে ধরা দরকার। আজকে সামগ্রিক রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে এটা দরকার। দলের নেতা কর্মীদের যে অন্তর্গত যে মানে আলোকিত হওয়া, সে আলোকিত হওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে হয়। আমরা যত দিন যাই, যত আমরা যেটাকে বলা হয় ডেলভ ইনটু দি ডিপ, যত গভীরে আমরা খুঁজছি তত নতুন ভাবে নতুন ডাইমেনশনে
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা দেখতে পাই। আমি কালকেই একটি প্রবন্ধ পড়ছিলাম, যেটা আমরাও কিন্তু অনেকে বলি, যখন কোনো একটা বইয়ের রেফারেন্স দেই, কোন একটা বইয়ের কথা বলি, জাতীয়তাবাদ দিয়ে যদি কোনো একাডেমি আলোচনা করি, তাত্ত্বিক হয়ে গেছে, বেশি কথা বলে এই ধরনের কিন্তু এক ধরনের কথা আলোচনা। কিন্তু কালকে এক সম্ভবত ভদ্র মহিলা, সে তার বাবার কাছ থেকে প্রশ্ন করেছে, বাবা আপনার কিভাবে জিয়াউর রহমান চলে গেছে? তো সেই তার বাবা বলছে সম্ভবত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি কোনো আমলা ছিলেন, ভাই অ্যাডিশনাল সেক্রেটারি কিছু একটা ছিলেন। তিনি বলছেন আমি সবসময় বই পড়তে দিই, উনি প্রেসিডেন্ট হিসাবে কোথাও যাচ্ছেন, গাড়ির মধ্যে ওনাকে আমি মানে বই খুলে বই পড়তে দিই। তো এটা আমাকে এক ধরনের মানে আমাকে একটা ধাক্কা দিল। অদ্ভুত ব্যাপার তো, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হ্যাঁ তিনি তাগিদ দিতেন। আমার মনে আছে আমাদের একজন ছাত্র নেতা, উনি ইংরেজিতে বক্তৃতা করেছেন, উনি নিজের চেয়ার ছিলেন, সে দাঁড়িয়ে তাকে জড়িয়ে দিয়েছেন, ডক্টর জাকির গল্প করেছেন। তো তারপর তার মনে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী তার মননশীলতা আরো বেশি শারীরিক, তাকে আরো বেশি উচ্চতায় উঠতে গিয়ে পড়াশোনার কোন বিকল্প নেই, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেন। তো আপনার এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আরো ইন্টিগ্রিটির নানা বিষয়গুলো আছে যেগুলো তুলে ধরা অত্যন্ত দরকার। আমি আরেকটু বিস্মিত হলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি, কি হলো? ঠিক আছে, উপস্থিত বন্ধুরা, মানুষের মহত্ব, মানুষ কিন্তু কত বড় করে। আপন ছোট ভাই পর্যটন কর্পোরেশনে চাকরি করেন, তার ডাবল প্রমোশনের সুপারিশ করেছে আপনার পর্যটন কমিশনের চেয়ারম্যান সহ কয়েকদিন পর জানতে পেরেছে। দ্রুত চেয়ারম্যানকে ডেকে বলেছেন, যাকে আপনি প্রমোশন দিচ্ছেন, ডাবল প্রমোশন, আপনি জানেন সে কে? তো স্যার আমরা তো মানে ওই জন্যই মানে রাষ্ট্রপতির ভাই বলে দিচ্ছি, আপনি এখনই কাটেন, সাথে সাথে বাতিল করেছেন। তো এইটা যখন একজন নেতা কর্মী জানবে, তার বুকটা কত বড় হবে, যে রাষ্ট্রপতির একটা ইন্টিগ্রিটি কি হতে পারে, তার নৈতিকতাই তো অনেক উপরে উঠে যাবে। আমি একটু ছোট্ট ঘটনার কথা বলে আমি বক্তব্য শেষ করবো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, তার নাম জর্জ ওয়াশিংটন। তো সে তার বাড়ির সামনে একটা গাছ কেটে ফেলেছিল, তার বাবা ছিল খুব বদমেজাজি। তো বাবার ভয়ে এখন সে সত্য বলবে না মিথ্যা বলবে যে সে কাটেনি, এটা নিয়ে সে দ্বিধায় ছিল। পরে সে খুব দৃঢ় সিদ্ধান্ত নিল যে না আমি বলবো, বাবা যদি মারো তাই বলবো যেটা আমি কিনেছি। তারপর বাবা যখন ফিরে এলো সে বললো আমি কিনেছি। তো বাবা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললো যে তুমি মিথ্যে কথা বলবে, তোমাকে আমি আঘাত করবো। এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের এখনো ওদের যে মানে যেটা সোশ্যাল স্টাডি বলে ওদের একটা বই আছে, পাঠ্য, ওটা ক্লাস 7-6-7 এর পাঠ্য, সেখানে এই কাহিনীটা বলা আছে এবং বলছে যে 240 বছর আগের ঘটনা। এটা কতটুকু সত্য আমরা জানি না, তবে এইটা আমরা এই জন্যই দিয়েছি যে উত্তর প্রজন্মের নৈতিকতা উন্নত করার জন্য এইটা আমরা এই কাহিনীটা যেটা প্রচলিত হয়ে আছে এটা আমরা পাঠ্য হয়ে অন্তর্ভুক্ত করেছি তরুণদের জন্য। এটা আমরা পরে একটা ফুটনোট দিয়ে সেটা বলছি। আর এটা তো সেদিনকার ঘটনা, শহীদ রাষ্ট্রপতিদের। হুমায়ুন আহমেদ বিখ্যাত রাইটার, উনি বিএনপি করতেন না। বিএনপি যে কোনো একটা মানুষ যদি একটা কাহিনী লেখে তাহলে বলতে তাহলে লিখতেই পারে। হুমায়ুন আহমেদ রাইটার, তার ভাই আওয়ামী লীগের কট্টর সমর্থক, তিনি তার দেওয়াল উপন্যাসে বলেছেন অত্যন্ত সাধারণ খাবার খেতে জিয়াউর রহমান। শেখ হাসিনা আওয়ামী লীগের ন্যারেটিভ, ভিন্ন ন্যারেটিভ তৈরি করেছে না ইয়ে করার, ডিস্টার্বটা করার জন্য, বিকৃত করার জন্য তার, কিন্তু তার এই ইন্টিগ্রিটিভ প্রশ্নটাকে কিন্তু ওইভাবে খুব একটা মেলাই করতে পারেনি, ক্ষতিগ্রস্ত করতে পারেনি। এটা হচ্ছে একটা বড় বিষয়। তো অন্য কেউ তো বুদ্ধিজীবীরাও নানাভাবে চেষ্টা করেছে, নানা দিক থেকে চেষ্টা করেছে। তো এইটা আমার মনে হয় যে এই জিনিসগুলো তুলে ধরা দরকার, যাতে মানে আমরা সবাই যদি এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের জোর দিই, আমরা আসলে কোন রাজনৈতিক নেতা কর্মী কোনো দিকে বিভ্রান্ত হওয়া, কোন কিছু হওয়ার এইটি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতা কর্মী, অগ্রসর নেতা কর্মীদের একটা গর্বের একটা বিষয় যে আমরা এমন একটা মডেল আমরা ফলো করি, যে মডেল
তৈরি করে দিয়ে গেছে জাতির জন্য, দেশের জন্য এবং দলের জন্য। বন্ধুরা আমার, তারপর একটা কথা বলি, যেটা প্লিজেন্ট হবে না আনপ্লিজেন্ট হবে আমি জানি না। এই বিষয়গুলো নিয়ে যখন কখনো কথা বলতে গেছি, আমাদের দলেরও কিছু কিছু মানুষ বিরক্ত হয়েছেন, আমরা তিক্ততার সম্মুখীন হয়েছি। আমি এবং ফুটবলার আমিনুলেরও এই অভিজ্ঞতা আছে যে আমরা কিরকম তিক্ততার সম্মুখীন হয়েছি। যাই হোক, ওসব বিষয় আর বলতে চাই না, তবে এটুকুই বলি যে জিয়াউর রহমানকে যত আমরা তার গভীরে ঢুকবো, ততই আমাদের মন মানসিকতা, আমাদের চেতনার পরিবর্তন হবে। নিজের অন্তরের আলোকে কিভাবে চলতে হয়, কিভাবে একটা জাতিকে গঠন করতে হয়, সেই প্রেরণা, সেই দর্শন আমরা তার কাছ থেকে আমরা পাবো। এবং আমাদের আজকের যে সদস্য কিংবা প্রাথমিক সদস্যের যে নবায়ন, এবং আমরা আগামী দিনে যে প্রাইমারি মেম্বারশিপের যে ড্রাইভ, সেখানে একজন সদস্যের এই বিষয়গুলো জেনেই সে বিএনপির কর্মী হবে। সুতরাং বিএনপির নামে পরবর্তীতে আর কেউ কোনো কলঙ্ক লেপন করতে পারে না। আমি আজকে এই অনুষ্ঠানের সার্থকতা কামনা করছি এবং এর সাথে যারা যুক্ত রয়েছেন, আমার সাথে আপনি পরামর্শ নিতে মাঝে মাঝে, কিন্তু মূল কাজটা করেছেন মিল্লাত, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে মাননীয় সভাপতি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রধান অতিথি দলের জনাব তারেক রহমান, সদস্য জনাব রুহুল ইসলাম খান, উপস্থিত জাতীয় স্তরীয় কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উপস্থিত বিভাগীয় চিফের সম্মানিত যুগ্ম মহাসচিবগণ, আমার সহকর্মী উপ কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক সহ সাংগঠনিক বৃন্দ, সকল বিভাগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহত আজকের এই সদস্য নবায়ন কর্মসূচি 2025-এ উপস্থিত সকলকে আমি স্বাগত জানাই। একটি বৃহৎ রাজনৈতিক দল, এই দলের প্রাথমিক কর্মকাণ্ড, গতিশীল কর্মকাণ্ড নির্বিঘ্ন করার ক্ষেত্রে দলটির সাংগঠনিক ও আর্থিক ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত রাজনৈতিক দলের সদস্য নিয়মিতভাবে তাদের সদস্য প্রদান করে থাকেন। বিএনপিও সিদ্ধান্ত নিয়েছে দলের সদস্যদের সদস্য। আমি মনে করি বিগত জুলাই গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নতুন করে যে হয়েছে সে পটভূমিকায় 2025 সালের জানুয়ারিতে বিএনপির এই সদস্য কার্যক্রম বিশেষ এই কর্মকাণ্ডের ফলে একদিকে সদস্য পদ নবায়নের মাধ্যমে দলের কাছে থাকা সদস্যদের তালিকা যাচাই বাছাই করা যাবে, অন্যদিকে পুরনো সদস্যদের তথ্য হালনাগাদ করে বর্তমানে যারা দলের সাথে যুক্ত নেই তাদের তালিকা থেকে বাদ দিয়ে নতুন করে তালিকা করা সম্ভব হবে। এর ফলে দলের সদস্য সংখ্যার একটি বাস্তব হালনাগাদ চিত্র এবং সদস্য তালিকা পাওয়া যাবে, যা দলের সাংগঠনিক কার্যক্রম অর্থবহ ইতিবাচক ভূমিকা।
এই প্রক্রিয়ায় দলের নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী নিবন্ধন তৈরি করবে এবং নিয়মিত সদস্যপদ নবায়নের ফলে দলের তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দলের ভিত্তি আরো মজবুত হবে। স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রম আরো শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। আপনারা জানেন, সদস্যপদ নবায়ন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা দলের সদস্যদের মধ্যে সংযোগ স্থাপন করে এবং দলের কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে। এর মাধ্যমে দলের আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আরো উন্নত হয়। সদস্যপদ নবায়ন দলের জনপ্রিয়তা এবং জনসমর্থনের একটি প্রমাণ হিসেবে বিবেচিত হয়। সদস্যপদ নবায়নের মধ্যে দলের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয় সকলের মধ্যে। তারা দলের নিয়মকানুন মেনে চলতে এবং দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত হয়। বিএনপির প্রাথমিক সদস্য ফি 10 টাকা। বর্তমানে প্রচলিত প্রাথমিক সদস্য চাঁদার হার 2000 সালে নির্ধারিত করা হয়েছিল, যা বর্তমানে অর্থনৈতিক অবস্থায় বাস্তবতায় কিছুটা বৃদ্ধি করে পুনর্নির্ধারণ আবশ্যক বলে মনে হয়। এমন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পরামর্শক্রমে এবং জাতীয় স্থায়ী কমিটি অনুমোদন ক্রমে 2025 সনে এসে সদস্য নবায়ন ফি 20 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতি জেলায় 100 পাতার 500টি বই হিসাবে 50,000 জন সদস্য পদ নবায়ন করতে পারে। সারা দেশে আমাদের 82টি সাংগঠনিক জেলা রয়েছে। প্রত্যেক সদস্যের নবায়ন ফি 30 টাকা। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে 41 লক্ষ সদস্য তাদের সদস্য পদ নবায়ন করবেন বলে আশা করা যায়। সদস্য নবায়নের এই কার্যক্রম আরো কয়েক দফায় চলমান থাকবে। দলের গণতন্ত্র অনুযায়ী বিএনপির সকল সদস্য তাদের সদস্য পদ নবায়ন করলে দলের একটি ফান্ড বা একটা ভালো অঙ্কের অর্থ পাওয়া যাবে বলে আশা করা যায়, যা দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল এবং মজবুত করবে। দলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলি এই প্রক্রিয়ায় স্ব দলে সদস্যপদ নবায়ন কার্যক্রম করলে বিএনপি আর্থিকভাবে অধিকতর মজবুত ও শক্তিশালী হবে। এই বিষয়ে দপ্তরের নেতৃত্বে একটি কমিটি গঠন করে তা বাস্তবায়ন করা সম্ভব। এই ক্ষেত্রে সারা বাংলাদেশের সদস্য সংগ্রহের সংখ্যা প্রায় 2.5 কোটিতে উত্তীর্ণ হবে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজের সদস্যপদ পূরণ করে এবং স্বাক্ষর করে আজকে সদস্য নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেই জন্য আমি আবার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের সভায় নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য প্রধান অতিথি ভারপ্রাপ্ত তারেক রহমানকে বিশেষভাবে অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই আজকে মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে, বিশেষ করে আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এবং দপ্তরের দায়িত্ব নিয়োজিত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ। সর্বশেষে আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার মাননীয় প্রধান অতিথি, যেহেতু সবাই মিলে 1 মিনিট যদি সময় দেন বাকিরা ফ্লাপ করতে পারে। অবশ্যই
আমি প্রথমে সদস্য ফর্ম দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে সিগনেচার হয়ে গিয়েছে। আমাদের আজকের সভার প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কাছে এখনই প্রেরণ করবেন সদস্য পদটি। ধন্যবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে বিএনপির সদস্য ফর্ম নবায়নের শুভ উদ্বোধন হলো। আমি সকলকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করছি। আমি এটা পাঠানোর ব্যবস্থা করছি। Thanks,